নির্বাচন মানে উৎসব। জনতার জন্য এই উৎসবটা নিজের অধিকার প্রয়োগের, নিজের ক্ষমতা দেখানোর। সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হলো ভোট। রাজনৈতিক দলের জন্য সেই হিসেবটা একটু আলাদা। সেই উৎসবটা হয়ে যায় ভোটের, সমীকরণের অথবা জোটের। আর তাই আজ বন্ধুপ্রতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আমাদের আলোচনার বিষয় জোট ও ভোটের রাজনীতি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছি নিউজ 24, আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং আমাদের সঙ্গে আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। এছাড়া আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন নীলোফার চৌধুরী মনি, সহ সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা জোট ভোটের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতে একটু ব্যারিস্টার সানি আপনার কাছে আসতে চাই যে আসছে জাতীয় নির্বাচনে দেখা যাচ্ছে যে অনেকে অনেক জোটের কথা বলছেন, অনেকে অনেক জোটের সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। তাহলে কি আগামী যে নির্বাচন যেটি আসছে সামনে, সেই নির্বাচনটা কি আসলে জোট বনাম জোট হতে যাচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সে সঙ্গে আমার সম্মানিত সব আলোচক, যারা আজকের এই নতুন বাংলাদেশ অনুষ্ঠানের যারা কলাকুশলী এবং দর্শক শ্রোতা আছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, এটা তো এখনও একটু প্রেম্যাচুর স্টেজে আছে আর কি। তফসিল এখনও ঘোষণা হয়নি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে, কিন্তু আলোচনা কিন্তু চলমান আছে। বিভিন্ন ইন্টার পার্টি, ইন্ট্রা পার্টি, ইন্টার জোট, এরকম তো আলোচনা তো আছেই। আসলে দেখুন, জোট গঠনের জন্য আমাদের যেটা দরকার হয় যে একটা দলের সাথে কিংবা একটা জোটের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য কিছু কমন গ্রাউন্ড লাগে, কমনালিটি লাগে। তো এর আগে আমরা খেয়াল করেছি কি যে ধর্মীয় ঘরানার দলগুলোর একটা জোট, বা অন্যান্য একটু যারা বাম ঘরানার সিপিবি বাসদ, এগুলোর একটা জোট, এরকম তো আগে থেকে ছিল। বা গণতন্ত্র মঞ্চ আছে, বা বিএনপি জামায়াত একসাথে অতিথি নির্বাচন করেছে। কিন্তু আমি এটাকে একটু ভিন্ন আঙ্গিকে এবার একটু দেখতে চাই, বা আমি এটা খুঁজে পাই একটু ভিন্ন আঙ্গিক। সেটা হচ্ছে যে এবারে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে কোনো মতাদর্শ বা কোনো ডক্ট্রিন আপনাকে কমন গ্রাউন্ড দেবে না। রাদার, যদিও এটা হচ্ছে যে জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই সহ আরও সমমনা ইসলামিক কিছু দল আছে, তারা জোট না বললেও কিছুটা জোটের কাছাকাছি একটা অ্যালায়েন্স কাইন্ড অফ থিং তারা করেছে। বিভিন্ন যুগপৎ আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে। আর একটা বিএনপির সাথে তো সমমনা আরও কিছু দল তো রয়েছে। এখন এর মাঝামাঝি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আসলে কোনো ডক্ট্রিন বা কোনো মতাদর্শ নয়। এখানে বাংলাদেশের সংস্কারের প্রশ্নে আমরা একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা খুঁজে পাচ্ছি। কারণ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা যে নিউ রিপাবলিকের যে একটা আকাঙ্ক্ষা, যে একটা অ্যাসপিরেশন জনমনে সৃষ্টি হয়েছে, এই জায়গায় সংস্কার প্রশ্নে কমন গ্রাউন্ড বা কমনালিটি আপনাকে দেবে। তো এই জন্য আমি বোধ করি যে দলগুলো একসাথে জোটবদ্ধ হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে, তাদের কমন গ্রাউন্ড বা একসাথে জোটবদ্ধ হবার ভিত্তি হবে বাংলাদেশের সংস্কার প্রশ্ন। তো আলোচনা তো চলমান আছে বিভিন্ন দলের মধ্যে। এটা বিস্ময় আমার মতো কিছু হবে না যদি দল জোটও যদি হয়, বাট আলোচনা চলমান আছে। জি, ধন্যবাদ। সারার তুষার, একটু আপনার কাছে আসি। জোটবদ্ধভাবে যে নির্বাচন করা, সেটার উদ্দেশ্য কি শুধুই ক্ষমতায় যাওয়া থাকে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, রাজনৈতিক দল মানেই তারা ক্ষমতায় যেতে চাইবে, ক্ষমতায় মানে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবে। তারপর তারা ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করবে, এইটাই হচ্ছে মূল বিষয়। তারা কি ক্ষমতার অপব্যবহার করবে, যেটা অতীতে এতকাল পর্যন্ত হয়ে এসেছে, কিংবা এখন আমরা নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি। এটা একটা বাস্তবতা। আর নতুন আকাঙ্ক্ষা হচ্ছে যে ক্ষমতাটাকে আপনি দায়িত্ব হিসেবে দেখবেন, এবং আপনি আসলে জনপ্রতিনিধি কিংবা দল হিসেবে মানুষের কাছে দায়বদ্ধ। সেখান থেকে আপনার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। এটা হচ্ছে আরেকটা দৃষ্টিভঙ্গি। এখন এই দৃষ্টিভঙ্গিগুলোরও কিন্তু লড়াই চলছে। এই যে আপনি জোট ভোটের রাজনীতির কথা বলছেন, জোট বনাম পাল্টা জোট, এই জোটগুলো কেন সবাই এক জোটে আসে না, কেন আলাদা জোট থাকে? কারণ দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকে। কারো কাছে হচ্ছে ক্ষমতা মানে হচ্ছে এটাকে নিয়ে মানুষের উপর ছড়ি ঘোরানো, মানুষের উপর চেপে বসা, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অঢেল সম্পদের মালিক হওয়া। আবার কারো কাছে এটা হচ্ছে মানুষকে সার্ভ করা। ফলে এইটাকে কেন্দ্র করেই কিন্তু এখন মেরুকরণগুলো হয়েছে বা সামনে আরও হবে। এখন আপনার যে জোটের যে প্রসঙ্গ, বাংলাদেশের রাজনীতিতে জোট কোনো নতুন ব্যাপার না, বিশেষত নির্বাচনের সময়। আপনি যদি দেখেন, সবাই আসলে জোট করে। এবার বিশেষত এবার এমনকি বিএনপি জামায়াত ইসলাম তারাও তো এককভাবে নির্বাচন করবে না, তাদের সাথেও অনেক জোট সঙ্গী আছে।
ফলে সব দলই চাইবে, আমরাও চাইবো, আমরা যারা গ্রোয়িং পার্টি কিংবা যারা মানে সে অর্থে মাঝারি দল কিন্তু গুরুত্বের দিক থেকে অনেক বড়, হ্যাঁ, মানে তাদের বাংলাদেশের রিফর্ম প্রশ্নে তাদের খুব ডিসাইসিভ পজিশন ছিল এবং তারা বাংলাদেশকে একটা অভিমুখের দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছে, আরও চেষ্টা করছে। এই সমস্ত শক্তিগুলো এক হওয়া দরকার, কারণ আদারওয়াইজ এই যে একটা তো ছিল মার্কা ইস্যু, ওই যে আপনি বড় দলের মার্কায় করবেন, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে সবসময় দ্বিদলীয় মেরুকরণ হয়ে যাচ্ছে, একদিকে বিএনপি, আগে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, এখন হয়ে যাচ্ছে বিএনপি জামায়াত, মানে বাকি সমস্ত দল তারা প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে যায় এবং তারা ওই জোটের মধ্যে বিলীন হয়ে যায় এবং তারা বড় জেতার যে কোনোভাবে জেতার জন্য বড় দলের মার্কায় ইলেকশন করার জন্য মুখিয়ে থাকে। আমরা যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি যে এই দ্বিদলীয় বলয়ের বাইরে আপনাকে একটা তৃতীয় বলয় করতে হবে। এটা আমাদের সবসময় বরাবর না, এনসিপি গঠিত হওয়ার আগ থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এই চেষ্টাটাই করে এসেছি, সমমনা এবং মিত্রদের খুঁজেছি, কি কি কমন গ্রাউন্ড আছে সেগুলো চিহ্নিত করেছি, ডিফারেন্সেসগুলো নিয়ে আলোচনা করেছি এবং এখনও করে যাচ্ছি। এর ইতিপূর্বে আমরা 9 দলকে ধরে এক ধরনের আলোচনা ছিল, এখন আবার সেটা আরও সুনির্দিষ্টভাবে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের সাথে আলোচনা হচ্ছে। এবং আমরা যেটা সানি ভাই বললেন, আমরা এর সাথে একমত যে এতকাল বাংলাদেশে আমরা জোট দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে মতাদর্শিক জোট, যে একটু লেফট লিনিং জোট, রাইট লিনিং জোট, এরকম মানে তারা জোট করে আইডিওলজির উপর ভিত্তি করে, মুক্তিযুদ্ধের চেতনায়, কিংবা কেউ হচ্ছে ইসলামকে কেন্দ্র করে, এই ধরনের জোট আমরা দেখে এসেছি, জাতীয়তাবাদী জোট। এখন যে সংস্কারকে কেন্দ্র করে একটা মেরুকরণ আমরা করতে চাচ্ছি, এটা কেন? এটা হচ্ছে আমরা রাষ্ট্র প্রশ্নটাকে সামনে নিয়ে এসেছি। কী ধরনের রাষ্ট্র করতে চাই বাংলাদেশে, যেটা জুলাই সনদে অনেক দূর পর্যন্ত, অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিবন্ধকতার পরেও একটা স্কেচ এসেছে। এটার একটা প্রহরী দরকার, একটা মানে ডিফেন্স লাইন, মানে আপনার একটা আকাঙ্ক্ষা আছে, আপনি একটা জিনিস করতে চান, ওটা তো এমনি হয়ে যাবে না। ওইটার ডিফেন্ডার কারা ওইটাকে ক্যারি আউট করবে, ওই হিস্টোরিক্যাল ব্লক কারা। আমরা এটা একেবারে শুরু থেকে এই ভাষাটা ব্যবহার করতাম আন্তোনিও গ্রামশির কাছ থেকে ধার করে, যে কোনো নিয়ম, যে কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সেটার সাথে সঙ্গতিপূর্ণ হিস্টোরিক্যাল ব্লক লাগে। আওয়ামী লীগের যে নিয়ম, অর্থাৎ আমাদের জন্য সেটা অনিয়ম ছিল, কিন্তু তারা তো এক ধরনের মূল্যবোধ, এক ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, সেটা কিন্তু তারা করেছে, তাদের একটা হিস্টোরিক ব্লক ছিল, মিডিয়া থেকে শুরু করে কালচারাল ইন্ডাস্ট্রি, রাজনৈতিক দল, সব আমলাতন্ত্র, সব মিলে তারা একটা হিস্টোরিক ব্লক হয়েছে। আমাদের এটার পাল্টা একটা হিস্টোরিক ব্লক হওয়ার ব্যাপার আছে, কিংবা এখনও আগের যে সিস্টেমটা, এটাকে যারা ডিফেন্ড করতে চাচ্ছে নানাভাবে, তাদের বিরুদ্ধে যদি আমাদের কাজ করতে হয়, রাষ্ট্র সংস্কারকে এগিয়ে নিতে হয়, তাহলে এই নতুন মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর, শক্তিগুলোর এক জায়গায় আসা দরকার। সেটা জোট হোক, সেটা অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হোক। এই চলমান চেষ্টার অংশ হিসেবেই একদিকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দলের মনোনয়ন ইত্যাদি কর্মকাণ্ড চলছে, অন্যদিকে আমরা এই আরেকটা ট্র্যাকে কিন্তু এই আলোচনাটা এগিয়ে নিচ্ছি এবং সেটার একটা মোটামুটি আমরা বলবো যে বাই নাও একটা ভালো অগ্রগতি আছে। আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা আরো। তো স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটি হলো যে আপনি একটা তৃতীয় বলয়ের কথা বলছেন। আমরা বিগত দিনগুলোতেও আমরা দেখেছি যে বেশ কিছু নির্বাচনী জোট হয়েছে এবং এমনকি আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে 2018 নির্বাচনের যদি বলি, যে একেবারে ভিন্ন ভিন্ন ঘরানার রাজনৈতিক দলগুলো একত্রে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল এবং পরবর্তীতে দেখা যায় যে নির্বাচন পরবর্তী সময় সেই জোটগুলো আর থাকে না। নির্বাচনের পরে যেসব দল যার স্বার্থ অনুযায়ী বেরিয়ে আসে। তো আপনি যেই বলয়ের কথা বলছেন, সেই বলয় কি আসলে এটাও কি আসলে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকই হবে, নাকি আসলে নির্বাচনের পরে? এটাই আমি বলার চেষ্টা করলাম, ওই যে হিস্টোরিক ব্লকের কথা বললাম, এটা মানে হচ্ছে অতীতে যে জোটগুলো বাংলাদেশে হয়েছে সেগুলো হচ্ছে বেশিরভাগই স্বার্থকেন্দ্রিক এবং বেশিরভাগই হচ্ছে মতাদর্শিক। ফলে ওই যে জোটগুলোর সীমাবদ্ধতা, যেগুলো আসলে নির্বাচনের পরে আসলে নন এক্সিস্টেন্ট হয়ে যায়, এইটার সীমাবদ্ধতাটা জেনেই কিন্তু এখন নতুন করে মানে আমরা যে পদক্ষেপগুলো নেব বা যে কৌশলগুলো সাজাবো, এটা হচ্ছে অতীতের ওই ভুলগুলো বা অতীতের যেগুলোকে আমরা সমালোচনা করে থাকি সেগুলোকে মাথায় রেখেই হবে। এবং সেটা হওয়ার ক্ষেত্রে আপনার যদি আমাদের মধ্যে সেই কমিটমেন্ট, দলগুলোর মধ্যে যারা যারা একটা সেম পেজে আসার চেষ্টা করছে, কমিটমেন্টটা অক্ষুণ্ণ থাকে, তাহলে এটা পোস্ট ইলেকটোরাল মানে সম্পর্কটাও থাকবে এবং যোগাযোগ থাকবে এবং আপনার পরবর্তীতে এটা আরও কোনো বড় বৃহত্তর কোনো কিছু দিকে যাবে কি না সেটা তখন সময় বলে দেবে। কিন্তু এই যে রিশতা যেটা তৈরি হবে, রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক কমিটমেন্ট, আমরা এটা তো অটল থাকতে চাই যে আমরা পোস্ট ইলেকটোরাল সরকার, তারা যেন সে যেই হোক সরকার, এমনকি এই জোটও হতে পারে যে জোট নিয়ে কথা হচ্ছে, যারাই হোক, তারা যেন যে জুলাই সনদ, আদেশ, গণভোটের মধ্য দিয়ে যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে একটা রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবটা আসলো, এটাকে যেন বিট্রে করতে না পারে, এটা নিশ্চিত করা, এটার ক্ষেত্রে একটা প্রহরী থাকা, এটা হবে এই জোটের আরেকটা কাজ। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে ভোট জোটের রাজনীতির
বাকি আলোচনা সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নীলোফার চৌধুরী মনি, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা কথা বলছি জোট ও ভোটের রাজনীতি নিয়ে। নীলোফার চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু বলবেন যে নির্বাচনের ফলাফল যদি পক্ষে আসতে হয় তাহলে কি আসলে জোটবদ্ধ হতেই হবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম আছে, বা বাংলাদেশে কি আসলে এটাই চলে আসছে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, দল যদি অনেক বড় হয় তাদের জন্য জোটের ওরকম দরকার পড়ে না, কিন্তু মাঝারি দল, ছোট দল, এই গণতন্ত্রের যে বিউটিটা, সে বিউটিটা রক্ষা করার জন্য আমরা চাই, যারা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি নিজেদেরকে, সব দলেরই পার্টিসিপেট করার, প্রতিনিধিত্ব করার রাইটস আছে। সেখানে তো আপনার ওই বুদ্ধি করেই চলতে হবে। সেখানে জোট একটা বড় অংশ। আবার বড় বড় দলগুলো জোটে রাখে এই কারণে যে তার বাইরে জনগণকে বোঝানোর জন্য, জিও পলিটিক্সকে বোঝানোর জন্য, যে আমার সাথে আরও 10টা দল আছে, আরও 5টা দল আছে। আপনার 3 দলীয় জোট, 14 দলীয় জোট, এরকম আমরা 20 দলীয় জোট, অনেক জোট দেখেছি। যে জোটগুলো দেখা গেছে যে ব্যক্তিগতভাবে আলাদা, তাদের যদি হিসাব করা হয় তাদের সঙ্গে 5-10 জন লোক আছে কিনা সন্দেহ, কিন্তু ওই যে বিউটি অফ ডেমোক্রেসি, সেখানে একটা কাজে দেয়। আরেকটা হচ্ছে যে সংখ্যালঘিষ্ঠদের কথা বলার জন্য তো কাউকে না কাউকে দরকার, সেই জায়গায় একটা ব্যাপার। আপনার মনে আছে যে ফ্যাসিস্টের সময় ফ্যাসিস্টের সহযোগী একটা জোটের একজন বলছিল, ইনু, যে প্রধানমন্ত্রী মনে রাখবেন, আমি 10 পয়সা হইতে পারি, আপনার 90 পয়সা আছে, আপনি 1 টাকা হইতে গেলে কিন্তু 10 পয়সার দরকার। তো ওই জিনিসটাও কিন্তু, ওই কথাটা কিন্তু অমূলক না। সবাইকেই সবার দরকার, সবার মধ্যে দিয়ে যদি গণতন্ত্রের কথা বলেন আর যদি লোক দেখানোর কথা বলেন সেটাও দরকার। আবার যদি এইভাবে, যেমন ধরেন এখন অনেক কথাই চলছে বাজারে যে আবার তৃতীয় একটা জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, এটা হলেও আমি মনে করি অ্যাজ এ কোনো দল হিসেবে না, অ্যাজ এ পলিটিক্যাল একজন মানুষ হিসেবে এটাও আত্মপ্রকাশ হওয়া খারাপ কিছু না। তাতে গণতন্ত্রের শার্পনেসটা বাড়বে। এবং আমরা ওইভাবে, আমি মনে করি যে যদি জোটটা বেশি থাকে তাহলে আপনার ভয় ভীতিটা, যে সে আমার চাইলে আমাকে কলাপস করতে পারবে, কলাপস না করতে পারবে, ডিস্টার্ব করতে পারবে। ডিস্টার্ব করা মানে একটা আমার স্মুথলি চলাফেরা সম্ভব হবে না। যত স্মুথলি রাজনীতিতে হয় তত স্বৈরাচারের জন্ম হয়। এই যে ট্রান্সপারেন্ট থাকার জন্য আমি মনে করি যে জোট এখানে অনেকটাই। ধন্যবাদ। একটা সম্পূরক প্রশ্ন থাকছে, সেটি হলো বিএনপি দেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল এবং বেশ পুরনো রাজনৈতিক দল। তো সেই হিসেবে এবারে যেহেতু একটা দীর্ঘ সময় পর একটা ভালো নির্বাচনের আশ্বাস বা আভাস পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে এই যে জোটের সমীকরণ, সেই জোটের সমীকরণ কিভাবে সামলাচ্ছে বিএনপি? এইবারের জিনিসটা না একদমই ভিন্ন ধরনের একটা ঘটনা ঘটেছে। জোটের যতটা আপনার উৎসাহ উদ্দীপনা থাকতো, এইবারের উদ্দীপনাটা একটু কম। এই কারণে যে যখন ইসির মাধ্যমে এই ধরনের কথাটা আসলো যে আপনার যার যার নিবন্ধনকৃত দলগুলো যার যার মার্কা দিয়েই নির্বাচন করতে হবে, তো বড় বড় দলগুলোর কিন্তু মার্কাটা একটা ব্যাপার। জনগণ অনেকেই হয়তো জানেও না কে দাঁড়িয়েছে বা জানতেও চায় না, ওই মার্কাটাকেই ভোট দেয়। তো যখন আপনার এইবার মনে করছে যারা জোটে যাবে তাদেরও কিন্তু একটা মনের মধ্যে বাসা বেঁধেছে যে আমাকে তো ওরা ভোট নাও দিতে পারে, তাদের যদি আপনার স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় তাকে রেখে আমাকে ভোট দিবে আমার মনে হয় না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এইবারের ব্যাপারটা একদমই ভিন্ন। তো এই জায়গাটায় যদি ইসিকে যদি ওইটা শিওর করা যায় যে হঠাৎ করে এইটা চাপিয়ে না দিয়ে 2-1 সুযোগ দিয়ে, কারণ আমরা কোনোভাবেই চাই না যে শেষে পেছনের 3টা নির্বাচন, বিশেষ করে আমিডামির নির্বাচন, নিশিরাতের নির্বাচন অথবা বিনা ভোটের নির্বাচন, তাদের মতো সামনের যে ইলেকশনটা হবে এরা কিন্তু প্রত্যেকেই আপনার ফ্যাসিস্ট বিরোধী শক্তি, তাদের নামটাও যেন ফ্যাসিস্টরা বলতে না পারে যে এরাও এরকমই নির্বাচন করেছে, পাতানো নির্বাচন বা এই যে, কারণ অনেকেই পাশ করবে না। তাইলে এই পাশটা না করলে কিন্তু মানে দিন শেষে গণতন্ত্রের ক্ষতি হবে।
আমরা এটা আমি ব্যক্তিগতভাবে এটা মনে জি, করি। অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার সানি, একটু আপনার কাছে আসবো যে এনসিপি এবি পার্টির নেতৃত্বে একটা বড় জোট গঠনের প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে এবং বলা হচ্ছে যে খুব দ্রুতই বা নভেম্বরের শেষ নাগাদ সেটি আত্মপ্রকাশ করবে বা করতে পারে, এরকম একটি কথা শোনা যাচ্ছে। সেটা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। এনসিপি এবি পার্টি তারা কেন একসাথে জোটবদ্ধ হচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, কারো নেতৃত্বে আমি ওভাবে ওটা পাঠ করি না, আমরা সকলে মিলে একসাথে প্রয়াস চালাচ্ছি এবং একসাথে একটা কোনো কিছু করা যায় কিনা এভাবে দেখি আমি। দেখুন, আপনাকে আমি এর আগের সেগমেন্টে বলেছি কিছুটা যে বাংলাদেশ প্রশ্নে, সংস্কার প্রশ্নে আমাদের একটা কমন গ্রাউন্ড তৈরি হয়েছে। কারণ এনসিপি এবং আমরা কেউই আসলে কোনো স্পেসিফিক কোনো ডক্ট্রিনাইজড কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা কোনো মতাদর্শিক কোনো রাজনৈতিক দল নই। তো এই অর্থে আমাদের তো কমনালিটি আছে। আর জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে নিয়ে গঠিত হয়েছে এনসিপি। আমাদেরও জুলাই পার্টিসিপেশন সক্রিয় ছিল। তো সব কিছু মিলিয়ে যে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে বিশেষ করে, আপনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে মাসের পর মাস ধরে দলগুলো অংশগ্রহণ করেছে, ওখানে আসলে একটা মোটামুটি একটা পোলারাইজেশন কিছুর অনেকটা হয়েছে খানিকটা। এটা একটা বিরাট অর্জন আমি মনে করবো। যতখানি না সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তার চেয়ে বেশি ঢের যেটা অর্জন সেটা হলো রাজনৈতিক দলগুলো তাদের বন্ধু খুঁজে পেয়েছে। আর বন্ধুর কমন গ্রাউন্ড হচ্ছে আমাদের সংস্কার। তো আমরা বোধ করছি যে যারা সংস্কারকামী, এখন কোনো দলই অবশ্য আমি সংস্কারকামী না এটা বলতে চাইবে না, বাট তারপরও আপনি ক্লোজেস্ট ফ্রেন্ড কারা, ক্লোজেস্ট অ্যালাই কে হতে পারে সংস্কার প্রশ্নে, এই জায়গাতে আমরা বোধ করেছি যে আমরা যে কটা রাজনৈতিক দল আছি এই ব্লু অ্যান্ড রেড অ্যান্ড ব্লু 1001 এই বাইনারি থেকে বোধহয় বাংলাদেশের মানুষ এখন বেরিয়ে নতুন কোনো কিছুটা দেখতে চায়। তো এই আকাঙ্ক্ষাকে লালন করা, ধারণ করা এবং এটার জন্য যে আমাদের যে কমিটমেন্ট, এটাকে ডেলিভার করার জন্যই আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো একটা জোটের আত্মপ্রকাশ আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। সারোয়ার তুষার, একটু আপনার কাছে আসি। গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির বা এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের একটা একীভূত হওয়ার একটা কথা আমরা মাস দুয়েক আগেও শুনছিলাম, সেটি শেষ পর্যন্ত হয়নি বা সেটি শেষ পর্যন্ত কেন হয়নি সে প্রশ্নে যাচ্ছে না, কিন্তু এই জোটের বিষয়টাও কি আসলে শেষ পর্যন্ত গিয়ে এরকম পর্যায়ে গড়াতে পারে? দেখেন, রাজনীতিটা সবসময় ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই যাইতে হবে, এটাই নিয়ম। চেষ্টার, আমি যেটা বললাম যে আমাদের সবসময় একটা অ্যাটেম্প্ট থেকেছে যে একটা থার্ড ব্লক গড়ে তোলা। এই চেষ্টার অংশ হিসেবে আমরা এখনও আমাদের যে তৎপরতাগুলো দেখতে পাচ্ছেন এটা তারই অংশ। এবং সেটা গণ অধিকার পরিষদের সাথে আমরা, সেটা তো আরেকটা অন্য ধরনের ব্যাপার ছিল, একীভূতকরণ মানে গণ অধিকার পরিষদ আমাদের সাথে যুক্ত হওয়ার একটা প্রশ্ন ছিল, বাট তাদের ডিফারেন্ট ভিউজ বা ডিফারেন্ট স্ট্যান্ড আছে, আমাদের আছে আলাদা রকম, আমরা তাদেরটা রেসপেক্ট করি। এখন সেটা হয় নাই হতে পারে। এখন যেটা হচ্ছে এটা আসলে আরও বেশি হচ্ছে, আমি বলবো যে পলিটিক্যাল কালচারের একটা ফাইট। কী ধরনের পলিটিক্যাল কালচার আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাই। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনার রাজনৈতিক দল এটাকে আপনি শুধু কেন্দ্রের হাই সাউন্ডিং কথা দিয়ে বুঝতে পারবেন না, বোঝা উচিত হবে না। তারা তৃণমূলে কি করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন আমাদের প্রত্যেকটা নতুন মানে ইউনিয়নগুলোতে কমিটি হচ্ছে, সেই ইউনিয়ন কমিটিগুলোতে ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের উঠান বিএনপি, এটা তো গোপন করার কিছু নাই। এই ধরনের পেশি শক্তির ব্যবহার বাংলাদেশে একমাত্র এখন বিএনপি করছে। আমাদের উঠান বৈঠক হচ্ছে, সেই ধরেন একটা ওয়ার্ডে উঠান বৈঠক করব আমরা, এখন ওখানে আমরা তো স্বাভাবিকভাবে ঘরে ঘরে গিয়ে লিফলেট দিয়ে এসেছি, যে আসবে এটা আসবে, কে আসবে না এটা তাদের ব্যাপার, আমরা তো কাউকে বাধ্য করি নাই। কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে, ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে। আমি গতকালের ঘটনা বলছি আপনাকে, হুমকি দিয়ে আসা হয়েছে যে ওদের উঠান বৈঠকে যাওয়া হবে না, কিন্তু যাওয়া যাবে না, গেলে এটার কনসিকুয়েন্স ফেস করতে হবে, মানে এটা পরিণতি ভোগ করতে হবে। এখন এইটা বলে তারা কিন্তু আমাদের উঠান বৈঠকে মানুষের আশাটাকে থামাতে পারে নাই। কিন্তু এই যে তাদের অ্যাটিটিউডটা, কিংবা ধরেন আমরাও কিছু কিছু ব্যানার পোস্টার করেছি এলাকার মধ্যে, আপনি যদি আমার মানে কনস্টিটিউয়েন্সিতে যান, আমার একটা পোস্টার, একটা সিঙ্গেল পোস্টারকে আপনি অক্ষত দেখবেন না, সেগুলোকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। অন্য সমস্ত পোস্টার আছে, শুধু আমার পোস্টারগুলো নাই। এবং এটা কিন্তু শুধু আমার এখানে না, আমাদের অন্যান্য মানে আসনের নেতৃবৃন্দের যে অভিজ্ঞতা আমি শুনতে পাই, সেম ঢাকায় এবি পার্টির যিনি প্রার্থী মিলিয়াপা, তার এভাবে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, ব্যানার খুলে ফেলা হচ্ছে। এই যে এখন আমার কথা হচ্ছে যে আমি পলিটিক্যাল কালচারের কথাটা এই কারণে বললাম যে এই যে অ্যাটিটিউড এবং এই যে পেশি শক্তি দেখানো এবং পুরো একটা আসনকে নিজেদের
তাল্লুক মনে করা, মুল্লুক মনে করা যে এখানে অন্য কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। আমার নেতাকর্মীদের বলা হচ্ছে যে খালি ইলেকশনটা পর্যন্ত অপেক্ষা করো, বলা হচ্ছে যে পিছনে দুটো চোখ নিয়ে ঘুরো, নাহলে হামলা কখন কি হামলা হবে আমরা কিন্তু বলতে পারি না আগে থেকেই। ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এইটা কী ধরনের আচরণ? এবং আমাদের ক্রমশ এই মানে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, তফসিলটা ঘোষণা করার সাথে সাথেই তারা একটা সহিংস পরিস্থিতি তৈরি করবে। এখন আপনি কেন্দ্রে বসে হাই সাউন্ডিং কথা বলবেন, কিন্তু আপনার তৃণমূলে হচ্ছে এই অবস্থা, এবং অন্তর্কোন্দলের কথা তো বলাই বাহুল্য, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, যদিও অন্তর্কোন্দলে যখন খুন হয় সেটার অভ্যন্তরীণ ব্যাপার থাকে না। ফলে এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ, এর পাশাপাশি যুক্ত হচ্ছে আপনার এই যে 67% কেন্দ্র এখনও ঝুঁকিপূর্ণ। এই জিনিসগুলোকে ফাইট করার জন্য যারা ডিফারেন্ট একটা পলিটিক্যাল কালচার বাংলাদেশের মানুষকে প্রেজেন্ট করতে চায় তাদেরকে কাছাকাছি আসতে হবে। আমাদের মানে এই অ্যাটেম্পটগুলো সেটারই উদ্দেশ্যে করা। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছ থেকে শুনতে চাই। এনসিপির কমিটি বা উঠান বৈঠকে বিএনপির নেতারা বা হচ্ছে তৃণমূলে যারা কর্মী রয়েছেন তারা হুমকি দিচ্ছেন, তাদের উঠান বৈঠকে যেতে দিচ্ছেন। এনসিপি কি আসলে বড় প্রতিপক্ষ বিএনপি মনে করে? দেখেন, এখানে আমি মনে করি না যে বড় প্রতিপক্ষ মনে করে। কেন এই কথাটা আসলো আমি তাও জানি না। আমি মিলিকে আমি চিনি, মিলি ওখানে বিএনপি এখনও কোনো প্রার্থীই দেন নাই। ঢাকা 10-এ আমি নিজেও থাকি, ওখানে বিএনপি এখনও প্রার্থীই দেন নাই। তাহলে ওইখানে কে যে আপনার ওকে ডিস্টার্ব করবে বা এই যে উঠান বৈঠকে বাধা দেওয়া, এটা কিছু লোক হয়তো বা বিএনপির নাম দিয়ে করার চেষ্টা করছে। কারণ দেশটাকে যারা ডেস্ট্রয়ের দিকে নিতে চায় তাদের কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি অনেকেই, যারা নির্বাচন চায় না, যারা ফেব্রুয়ারি নির্বাচন হোক এটা চায় না, তারা কিন্তু অনেক বেনামে অনেক কিছু করছে, অনেক রকম বিএনপির নামে অনেক প্রোপাগান্ডা করছে। আমি তার মানে এটাও বলছি না যে বিএনপি একটা ফেরেস্তা দল, একটা মানুষ হিসেবে ভুল শুদ্ধ তার আছে, কিন্তু তার মানে এই না যে সমস্তটাই ভুল বা সমস্তটাই অপরাধ করলে অনেকের বিএনপির এখন যে অবস্থাটা, আমি এই কথাটা একবার বলে দেখেছি, অনেক ট্রল হয়েছে যে বিএনপি আসলে যদি মনে করে ক্ষমতায় কে আসবে এটা পরের ব্যাপার, এটা ভালো কিছু না যে খারাপ কিছু করে ক্ষমতায় যাওয়া যায়, এটা এরকম না। জনগণের মধ্যে এটা এক ধরনের বাজে এফেক্ট ফেলে, সেই বাজে এফেক্টটা কিন্তু বিএনপির জন্যই ক্ষতিকর হয়। তো যাদের লাভ হয় তারা এই বাজে এফেক্ট ফেলার চেষ্টা করে না যে তা না। কারণ কোনো কথা বলতে গেলে প্রমাণসহ বলতে হয়, প্রমাণ দিয়ে তারপরে বলতে হবে। যেখানে এই ঘটনাগুলো হয় সেখানে পাশে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থানা পুলিশ আছে, তাদেরকে বলতে হবে, ওইখানে ছবি তুলতে হবে, ওইখানে ভিডিও করতে হবে। কারণ এখন বিজ্ঞান অনেক উন্নত, চাইলে অনেক কিছুই করা যায়, দেখানো যায়। তো শুধুমাত্র কমপ্লেন এইভাবে একটা টকশোর মাধ্যমে কমপ্লেন করে সবাইকে জানানোটার মধ্যে আমি কিছু দেখি না, বরং এখানে প্রমাণের যথেষ্ট অভাব আছে। প্রমাণ সহকারে জিডি করে কার নামে কে ইন্ডিভিজুয়াল ছবি তুলে এটা করা যায়, এখন চাইলেই এটা করা যায়, যে কেউ করতে পারে। কারণ যেইখানে প্রোগ্রামটা ডাকা হয়েছে উঠান বৈঠক, ওটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কোনো মানে বাড়ি ঘর না যে একজন মানুষই ছিল, সেখানে মানুষ যাওয়ার সম্ভাবনা যাবে, এটাই স্বাভাবিক। কে বলে আসলো, কে থ্রেট দিল, সেটার কিন্তু চাইলেই প্রমাণ রাখা যায়। তো প্রমাণ সহ যারাই দিবে, আমরা মনে করি একটা ঘটনা ঘটেছিল আপনার কি বলে কুমিল্লায়, আমরা কিন্তু বলেছি নিজের দলের বিপক্ষে গেল, যেটা সত্য সেটাই বলেছি। ঠিক তেমনই যদি দলেরও বিপক্ষে যায়, যদি ঘটনা সত্যি হয়, সেটা সত্যিকে সত্যিভাবে প্রমাণ সহ উপস্থাপন করতে হবে, এর কোনো বিকল্প হতে পারে না। জি, ধন্যবাদ। আমরা একটু সানি আপনার কাছে আরেকবার একটু ফিরতে চাই। জামাত ইসলাম সহ মোট 8টি দল, তারা একটি নির্বাচনী সমঝোতার বা আসন সমঝোতার কথা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। তো আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত তাদের এই যে সমঝোতা বা আসন সমঝোতা বা জোট যেটি বলি না কেন আমরা, সেটি কি শেষ পর্যন্ত টিকবে কিনা? দেখুন, আপনার প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেওয়ার আগে আমি আগের একটু আপনাকে ফিরিয়ে নিয়েছি, যেটা ব্যানার ফেস্টুন নিয়ে যেটার আমার দুইজন সহ আলোচকই আলোচনা করছিলেন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার এলাকাতে এরকম ঘটেছে, ব্যাপক হারে ঘটেছে এটা বলবো না, বাট এরকম ঘটনা আছে কিন্তু, যে সকালবেলা আমার ফেস্টুনটা যে জায়গায় ছিল, আগের দিন রাতের বেলা, পরের দিন সকালবেলা আসলে ওই জায়গায় রিপ্লেসড হয়ে আরেকটা দলের ফেস্টুন হয়েছে, ব্যানারও ছেড়েছে। হ্যাঁ জি, এটা বিএনপির হয়েছে খোলামেলা যদি বলি। আমার ফেস্টুনের জায়গায় ঠিক এক্স্যাক্টলি ওটা সরিয়ে আর আপনার এলাকা কোনটা? ফেস্টুন দিনাজপুর 6। হ্যাঁ, তো সেখানে এরকম হয়েছে আর কি। এখন এই বিষয়ে যদি আপনি লোকাল বিএনপি নেতাকর্মীর সাথে জিজ্ঞাসা করলে তাদের একটা সুন্দর একটা মানে কৌশলগত আনসার আছে। আসলে আমরা তো ওই
এগুলোকে কি বলে, এগুলোকে এমপ্লয় করে আর কি, মানে ট্রাক নিয়ে এসে রাতের বেলা দেয়। নেতাকর্মীরা নিজেই দিচ্ছে, ব্যাপারটা এরকম না, হয়তো থার্ড পার্টি কাউকে হয়তো দেয় এগুলোকে টানানোর জন্য। তো এটা একটা মানে দোষটাকে এড়িয়ে যাওয়ার একটা, এগুলো তো রাতের বেলা একটা ট্রাক এসে এগুলো লাগিয়ে উঠিয়ে করে আর কি। তো একেবারেই যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো থার্ড পার্টি এগুলোর কাজ নাই, হাতে নাই, তাহলে তারা নিজে থেকেই স্বপ্রণোদিত হয়ে একটা পোস্টারকে বা একটা ফেস্টুনকে রিপ্লেস করে আরেকটা দেবে কোনো ধরনের কোনো ছাড়া, ইনস্ট্রাকশন ছাড়া, এটা তেমনটা মনে করি না। এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় বিষয়। এটা ঘটনা মোটামুটি বলতে পারেন সারা বাংলাদেশেই ঘটছে। আর আপনি যেটা বললেন যে দেখুন এটা পরিণতি কি হবে, এটা তো তফসিল ঘোষণা এখনো হয় নাই। তফসিল ঘোষণার পরে, এই তফসিল ঘোষণার আগের 1 বছরের যে আপনি পরিবর্তন দেখতে পাবেন বা ডাইমেনশন চেঞ্জ হতে থাকে কনস্ট্যান্টলি, এটা তফসিল ঘোষণার পরে আরো বেগবান হবে, প্রতিনিয়তই এটা চেঞ্জ হতে থাকবে। না, যেহেতু তারা আসলে একসঙ্গে তাদের যেসব রাজপথের যে যতগুলো কর্মসূচি, পিআরের পদ্ধতিতে নির্বাচন থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার যে রূপরেখা পর্যন্ত সব ধরনের আন্দোলন তারা একসঙ্গে করেছে, এবং গেল 1 বছরে বা গেল 7-8 মাসে তাদেরকে বেশ শক্ত অবস্থানেই থাকতে দেখা গেছে। সেই জায়গা থেকে এই প্রশ্নের উত্তর আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24 চলছে মধ্যমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন, আমরা আছি আলোচনায়। মেসেজ সানি, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে জামাতের সঙ্গে যে 7টি দল তাদের যুগপৎ আন্দোলনে রয়েছে, সেই 7টি দল তাদের আসলে যে আসন সমঝোতার কথা বলা হচ্ছে, সেই আসন সমঝোতা শেষ পর্যন্ত টিকবে কিনা? জি, ওটা বোধহয় 8 দল, বোধহয় সর্বমোট 8, সব মিলিয়ে 8 দল, আর ইসলামী ঘরানার বোধহয় 7টা এরকম হবে। দেখুন, মানে জোটের প্রশ্নে 2 ধরনের জোট হতে পারে, একটা রাজনৈতিক জোট, আর একটা হচ্ছে নির্বাচনী জোট বা নির্বাচনী সমঝোতা। প্রথমটা একদম বিষয়বস্তু কেন্দ্রিক, সাবস্টেন্টিভ একটা ম্যাটার, আর পরেরটা পিওরলি ট্যাকটিক্যাল ইন নেচার। তো ওই জোট থেকে যেটা বলা হচ্ছে যে তাদের আসলে রাজনৈতিক জোট নয়, প্রত্যেকটা দলের নিজস্ব যে ফিলোসফি এবং নিজস্ব যে বয়ান আছে ওগুলো বহাল থাকবে, শুধু নির্বাচনের ট্যাকটিক্যাল রিলেশনশিপটা থাকবে, এটাই বলছে। তো এটা তো তারা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে ওই রাজনৈতিক দলসমূহ, কারণ কয়েক মাস ধরে বিভিন্ন ইস্যুতে, পিআর প্রশ্নে, জুলাই আদেশ জারির প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে তারা অলমোস্ট ডজনস প্রোগ্রাম করে ফেলেছে সাকসেসফুলি তাদের মতো করে। কতখানি দাবি দেওয়া পূরণ হয়েছে সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু তারা তো কর্মসূচি অব্যাহত রেখেছে, তাদের মতো করে করছে তারা। তো এখন এটার সাথে যেটা এটা থাকবে বলে আমি মনে করি, কারণ তারা মোটামুটি তো একটা একে অপরকে বোঝাপড়ার জায়গা তো তৈরি করেছে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হবে যে এই লাইনের যে 8 দলের যে আসন সমঝোতার, এটাকে জোট নাম না বলে কিছু একটা প্ল্যাটফর্মই ধরুন। আরেকটা হচ্ছে বিএনপি, যদি ইন টার্মস অফ সাইজ বিবেচনা করেন, বিএনপির সাথে আরও কিছু সম্ভাবনা দল বা এই জোট আছে। তো এই দুটোর মাঝখানে যদি, আর আপনি যেটা বলছিলেন গোড়াতে, যে এই দুটোর সাথে যদি আরেকটা কোনো কিছু যুক্ত হয়, তাহলে এটা অনেক বেশি এক্সপেডাইটেড হবে, এটা অনেক বেশি প্রাণ ফিরে পাবে, অনেক বেগ পাবে। তো এটাই আসলে দেখার বিষয় হবে যে এই দুটো রেড অ্যান্ড ব্লু ব্লকের বাইরে যদি ইয়েলো কালার যোগ হয়ে যায় কোনো কিছুতে, তাহলে এটাই যে এমন একটা মানে গতি দেবে, এটা হবে কিনা এটাই দেখার বিষয়। জি, অনেক ধন্যবাদ স্যার। তুষার, আপনার কাছে আসি। দেখা যাচ্ছে যে বাম দলগুলো একটা বৃহত্তর জোট করেছে বা তারা আত্মপ্রকাশ করছে। তো সেক্ষেত্রে আসলে এই বাম দলগুলো যে একসঙ্গে যে বৃহত্তর জোট করছে, তাহলে সব মিলিয়ে কি বলা যায় যে আসলে এই সামনের যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আসলে জোট বনাম জোট হতে যাচ্ছে? আমি তো একটু আগে বললাম যে এবার কেউই এককভাবে নির্বাচন করবে এরকম মনে হচ্ছে না, আলামত দেখে মনে হচ্ছে না। এবং সাম্প্রতিক সর্বশেষ যে সুষ্ঠু নির্বাচনগুলো যে আপনি দেখেন, সেখানেও জোট ছিল। এমনকি 90-এর পর থেকে যারা এমনকি এককভাবে নির্বাচন করেছে, তাদেরও সরকার গঠন করার ক্ষেত্রে অন্যের সহযোগিতা নিতে হয়েছে। এটাই বাংলাদেশের বাস্তবতা। ফলে হ্যাঁ, জোট বনাম জোট তো এরকম হবে। এখন আমরা চাচ্ছি যে এই মেরুকরণটা এরকম একেবারে মানে ইসলামিক ব্লক বনাম জাতীয়তাবাদী ব্লক এরকম না হয়ে মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলো, যাদের নানান ধরনের টেন্ডেন্সিস সত্ত্বেও বাংলাদেশ রাষ্ট্রের গুণগত পরিবর্তনের ক্ষেত্রে কিছু প্রশ্নে তারা একমত হয়েছে, এরকম একটা ব্লক তৈরি হোক। তাতে করে তারা এই যে বড় 2 দলের মধ্যে বিলীন হয়ে যাওয়া, এটা হওয়া থেকে ঠেকানো যাবে এবং বাংলাদেশ রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো দরকার, সেগুলোর ক্ষেত্রে তারা ওয়াচডগের ভূমিকা পালন করবে এবং একটা প্রেশার সবসময় দিতে পারবে। এবং নিশ্চিতভাবেই নেক্সট যে পার্লামেন্ট হবে কিংবা
অন্যান্য যে গণতান্ত্রিক যে রাজনীতি সেক্ষেত্রেও এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরকম আমি মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে দুটো প্রশ্ন থাকছে। প্রথমটা হচ্ছে যে যেভাবে দেখা যাচ্ছে যে বেশ কিছু রাজনৈতিক দল নিজেদের ভিতরে কখনো কেউ আসন সমঝোতা করছে, কেউ তৃতীয় একটি বলয় তৈরি করবার চেষ্টা করছে। এছাড়া বিএনপি তো একটি বড় জোট পূর্ব থেকেই আছে এবং সেই সঙ্গে তার সম্ভাবনা যে দলগুলো আছে তাদের সঙ্গে তাদের একটি ভালো সমঝোতা আছে। সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কেমন? এবং শেষ একটি প্রশ্ন আপনার জন্য থাকছে, সেটি হচ্ছে মামলা প্রত্যাহার করা না হলে নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টির একাংশ, এরকমটি বলা হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এটা তো লাস্ট প্রশ্ন দিয়ে শুরু করি, এটা হচ্ছে একদমই জাতীয় পার্টির ব্যাপার। আপনার জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কিনা এটা নিয়ে আলোচনায় অনেক দল বলে তারা আসতে পারবে না, বা তারা না আসলে তা কাদের কাদের লাভ হবে সেটাও একটা ব্যাপার রাজনীতির মেরুকরণে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যে কারণে স্থগিত হয়ে গেল, স্থগিত করা হলো, যদি জাতীয় পার্টি না আসতে পারে তাহলে একই কারণে একই সময় কেন জাতীয় পার্টি সহ 14 দল, অপরাধ তো সমানই, অন্যায় করার অন্যায় সহ একই অপরাধ, তাহলে সেইখানে কেন তাদেরকে ওইটা করলো না? আর যদি না করে থাকে তাহলে কিন্তু কোনো নির্বাহী আদেশ ছাড়া এই মুহূর্তে তো বিচার বিভাগে যাওয়া সম্ভব না, নির্বাহী আদেশের ছাড়া তার ইসির সাধ্য নাই ইসি এখানে প্রতিহত করবে নিজে থেকে। যেটা ইসি করছে, মিটিংয়ে ডাকছে, তাদের ডাকে নাই, সেটা ইসি করতে পারে না। আইনত আইন সবার জন্য সমান, অপরাধী এবং নিরপরাধী দুইজনেরই। আর আসন সমঝোতা বিএনপি সবসময়ই আপনারা জানেন যে বিএনপি জোট নিয়েই নির্বাচন করে, এখনও এটার বাইরে না। বিএনপি জোটের জন্য বেশ কিছু আসন রেখে দিয়েছেন এবং আলোচনা হচ্ছে, আলোচনা চলছে। সর্বশেষ কি আলোচনা হয়, কোনটা আলোচনা হয় এটাও ব্যাপার, কারণ বাংলাদেশে রাজনীতির অস্থিরতাও যেমন কমে নাই, সে অস্থির পদক্ষেপগুলোও কমে নাই। কখন কে কোন দল কি করছে, আন্দোলনও বিভিন্ন ভাষায় বাজে ভাষায় কথাও বলছে, আবার রাতের অন্ধকারে কিন্তু লিয়াজও করছে অনেকেই, আমরা জানি। এখন বড় হলে অনেক কিছু বলা যায় না, সমস্যাটা এই জায়গায়। ছোটরা অনেক কিছু বলতে পারে তাদের মতো করে, তা আমরা দেখতে থাকি, যেহেতু বলা যায় না। আমরা চাই যে একটা সুন্দর নির্বাচন হোক, সুষ্ঠু একটা নির্বাচন হোক, লেভেল প্লেইং ফিল্ডটা থাকুক। এই যেটা নিয়ে আমরা ভীত আছি যে লেভেল প্লেইং ফিল্ডটা হবে কতটুকু, কারণ সরকার নিজেই এখানে ইন্টারেস্ট কম দেখা যাচ্ছে। এই কারণে সরকার শুধু বলে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই প্রত্যয়টাই যুগ থাকে, হবেই। কিন্তু নির্বাচন হওয়ার জন্য যা যা করার দরকার, অন্যায় অস্ত্রগুলা উদ্ধার করতে হবে। থানা লুটের এখনো অস্ত্র 1/3 আপনার উদ্ধার হয় নাই, ইলিগ্যাল অস্ত্র উদ্ধার হয় নাই, সেগুলাও উদ্ধার করতে হবে। লিগ্যাল অস্ত্র কিন্তু ইলেকশনের 6 মাস আগে কিন্তু থানা ঘোষণা দেয়, যার যার লিগ্যাল অস্ত্র আছে সে তারা জমা দিয়ে যান নির্বাচন পর্যন্ত। তা সেটাও কোনো আমরা দেখি নাই। প্রশাসনের রাত দুপুরে আপনার দিনেই যেখানে বাংলাদেশের সরকারের কাজ হয় না, সেখানে রাতের অন্ধকারে প্রশাসনের ট্রান্সফার, যে ট্রান্সফারটা করার কথা হচ্ছে ইসির, সেটা সরকার করছে কেন করছে, এই ধরনের নানান রকমের প্রশ্ন দেখা দিয়েছে। আপনার এই প্রশ্নটা রেখেই আজকে আমরা আমাদের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ এখানে শেষ করছি। শুভরাত্রি।